আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা কেমিস্ট্রি সিরিজের 4th পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 1.4 নিয়ে জানবো, দেখব এবং বুঝবো। চলো দেখি। আমাদের 1.4-এ আছে কি রসায়ন পাঠের গুরুত্ব। আমরা যখন একদম ফার্স্ট পার্টে কিছু কি পয়েন্টস নিয়ে আলোচনা করছিলাম তখন দেখেছিলাম সেখানে ছিল রসায়ন পাঠের গুরুত্ব অনুধাবন করতে পারবো। অর্থাৎ অ্যাজ আ স্টুডেন্ট আমাদের সবার উচিত রসায়ন আমরা কেন পড়ছি, কেন জানছি, কেন গবেষণা করছি এটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আজকে আমরা কিন্তু এটাই জানবো যে এই রসায়ন পাঠের আসলে গুরুত্বটা কোথায় এবং কি কি। দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এই রসায়নের একটা ভূমিকা রয়েছে। যেমন দেখা যায় আমরা সকালে যে শুরু করি, সকালটা শুরু হয় কিভাবে, আমরা ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, তখন এই যে দাঁত ব্রাশ, এই যে পেস্ট ব্যবহার করছি, এটাতে কিন্তু রসায়নের অবদান রয়েছে। আবার যদি আমরা আরেকটু পরে যাই আমাদের নাস্তা করার বেলাতে, তখন আমরা খাবার গ্রহণ করছি। খাবারটা কি হচ্ছে, আমরা খাবার গ্রহণ করছি, আমাদের দেহে গ্রহণ উপযোগী হিসেবে ভাঙছে। এই সব কিছু হচ্ছে এই যে রসায়নের একটা অবদান রয়েছে। তারপর আমরা যদি এখন কথা বলি তারপরে অন্যান্য সেক্টরে, যেমন যদি বলি শিল্পক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের পদার্থ তৈরি হয় যেগুলো হয়তো বা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, আবার কিছু হয় যে না উপকারী। আবার আমরা যদি বলি কৃষিক্ষেত্রের কথা, কৃষিক্ষেত্রে দেখা যায় জমি থাকে, আমাদের সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে। এই সার কি একটা রসায়নের অবদান। এবং চিকিৎসা ক্ষেত্রে যদি কথা আসে, কি কথা আসবে, ওষুধের। এই যে ওষুধ বলি, আমরা সব কিছু ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, রসায়নের অবদান দেখতে পাচ্ছি। এবার আমরা একটু বইয়ে আসি। এই যে বইয়েও কিন্তু লেখা আছে আমাদের দৈনন্দিন জীবনের কথা, যে আমরা কি পাচ্ছি, আমরা ঘুম থেকে উঠি, আমরা ব্রাশে পেস্ট লাগাই, এই যে পেস্টের কথা আছে। তারপর আমরা যে এই যে নাস্তা করি, নাস্তা করার পর কি করি, অনেকে গোসল করে নিই। তখন গোসল করতে গেলে দেখা যায় আমাদের কি লাগে, আমাদের সাবান লাগে, এই যে সাবান লাগে, তারপর আমাদের লোশন লাগে, তারপরে এই যে সব কিছু কিন্তু এই রসায়নের অবদান। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের একদম জীবনের প্রথম মুহূর্তগুলো, একদম একটা দিনের প্রথম সব কিছুর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, রসায়নের ছোঁয়া পাচ্ছি। এখন আসি এরপরে জমি, অর্থাৎ আমাদের কৃষিক্ষেত্রে আমাদের একটা জমি উর্বর করার প্রয়োজন হয় অবশ্যই। কেন, যাতে ভালো ফলন হয়, ভালো ফসল আমরা পাই। সেক্ষেত্রে আমাদের কি খেয়াল করতে হয়, যেন পোকা মাকড়ে এই জমিটাকে নষ্ট না করে ফেলে। এই জন্য আমাদের কিছু জিনিস প্রয়োগ করতে হয়, যেমন কি সার। তাহলে আমরা কি দিব, আমরা হচ্ছে সার প্রয়োগ করি। এই সার নিয়ে কিন্তু আমরা কেমিস্ট্রি সিরিজের সেকেন্ড পার্টে জেনেছিলাম যে সারে কি কি উপাদান রয়েছে এবং কেন এটা ব্যবহার করা হয়। এখন এই যে সারটা ব্যবহার করছি এবং একটুকে বললাম যেন পোকামাকড় জমিকে নষ্ট না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে রসায়নের অবদানটা বিদ্যমান, অর্থাৎ আমরা এখানে কিন্তু কীটনাশক প্রয়োগ করে থাকি। এই যে লেখা আছে কীটনাশক, আমাদের ইংলিশ টার্মটা অবশ্য জানা উচিত, সেটা হচ্ছে ইনসেকটিসাইডস অর্থাৎ কীটনাশক। এমন একটা পদার্থ, সেটা অবশ্যই রাসায়নিক পদার্থ, যার প্রয়োগের ফলে আমরা কি করতে পারবো, একটা জমিকে পোকামাকড় হতে নষ্ট করার থেকে আমরা বিরত রাখতে পারবো। সেটাই হচ্ছে আমাদের কীটনাশক বা ইনসেকটিসাইডস। আমরা যদি এটা অ্যান্সার করি তখন আমরা চেষ্টা করব কীটনাশকের পাশে ইংলিশ টার্মটা লিখে দিতে। এবার আসি পরের পার্টে, প্রিজারভেটিভস। আমরা কে না জানি এর ব্যাপারে। এটা কি, এটা এমন একটা রাসায়নিক পদার্থ যার মাধ্যমে আমরা কিছু বস্তুকে কি করতে পারি, পচন থেকে রোধ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম জমির ক্ষেত্রে আমরা সার ব্যবহার করতে পারি, কীটনাশক ব্যবহার করতে পারি, আমাদের জীবনের বিভিন্ন স্টেজে আমরা প্রিজারভেটিভস ব্যবহার করে থাকি। এগুলো সব কিছুই রাসায়নিক পদার্থ, সব কিছুই কি রাসায়নিক পদার্থ। তাহলে এই যে কৃষিক্ষেত্রে আমরা কার উপর নির্ভর করছি, রসায়নের উপরে, এবং দৈনন্দিন জীবনে কার উপর নির্ভর করছি, রসায়নের উপরে। ওকে, এবার আসি পরে। আমরা শুরুতে বলছিলাম যে কৃষিক্ষেত্রের পরে আমাদের চিকিৎসা ক্ষেত্রেও দেখা যায় রসায়নের অবদান রয়েছে। অনেক ধরনের আমরা রোগে আক্রান্ত হই, অনেক ধরনের সমস্যায় পড়ি, যেমন কি কলেরা আছে, টাইফয়েড, যক্ষ্মা, বিভিন্ন ধরনের রোগ হয়। দেখা যায় যে আগে কলেরাতে অনেক মানুষ মারা যেত, কিন্তু এখন কিন্তু সে হারটা কমে আসছে। কেন, এই যে রসায়নের অবদান। দেখা যাচ্ছে আমরা ওষুধ এখন পাচ্ছি, ওষুধপত্রের ব্যবস্থা হয়ে গেছে, আরও অনেক কিছু। এখানে কার অবদান রয়েছে, অবশ্যই রসায়নের অবদান রয়েছে। আচ্ছা, এরপর আসি শিল্প কারখানা, যানবাহন এবং মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে দেখা যায় আমরা অনেক ধরনের বর্জ্য পদার্থ পাই। কি পদার্থ, বর্জ্য, টক্সিক এলিমেন্টস পাই আমরা।
তাহলে আমরা কি করব, বর্জ্য পদার্থ। দেখা যায় এগুলো বেশিরভাগই রাসায়নিক বর্জ্য হয়ে থাকে, তার মানে কেমিক্যাল টক্সিক এলিমেন্টস। এখন দেখা যায় এর মধ্যে কিছু নির্দিষ্ট আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং বিভিন্ন ধরনের অ্যাসিড এবং কিছু ভারী ধাতু। এই যে ভারী ধাতু বলছি, এগুলো আসলে পারদ আছে, লেড আছে, কোবাল্ট আছে এবং আর্সেনিক আছে। এগুলো খুবই ক্ষতিকর পরিবেশের জন্য। দেখা যায় এগুলো যে মাটিতে থাকবে বা সংস্পর্শে আসবে, সেখানে কি হবে, ফলন হবে না। আবার কি হবে, ফলন হলেও সে যে উদ্ভিদটা বিষাক্ত হবে বা তার একটা ইফেক্ট পড়বে তার উপরে, এবং যদি কোনো প্রাণী সেখান থেকে খাদ্য গ্রহণ করে সেও কি হবে, বিপদগ্রস্ত হবে। এরপর যদি দেখা যায় এই ভারী ধাতুগুলো পানির সংস্পর্শে যাচ্ছে, তখন কি হবে, সেই পানিটা দূষিত হয়ে যাবে, যেটা খুবই খারাপ একটা ব্যাপার। এখন আসি, এই যে কথা বলছিলাম আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে, কার্বন ডাইঅক্সাইড, তারপর আছে আমাদের কার্বন মনোক্সাইড, তারপর আমাদের আছে সালফার ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে কি গ্যাসীয় পদার্থ, অর্থাৎ বায়ুতে মিশবে এবং মিশলে কি হবে, বায়ু দূষণ ঘটবে, যেটা আমাদের জন্য অবশ্যই সুখকর বিষয় না। তাহলে আমরা কিন্তু এই যে এতক্ষণ জানলাম রসায়নের ভালো দিকটা, কিন্তু এই যে একটু কিন্তু খারাপ দিকও রয়েছে, এটাও কিন্তু আমাদের জানা উচিত, যাতে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি বা এই ইফেক্টটা কমাতে পারি। এবার আসি, বায়ু দূষণের আমরা জানলাম কথা, পানি দূষণ জানলাম, মাটি দূষণ জানলাম। এখন এই যে আমরা জানলাম, এগুলো সব কিছুই কিন্তু রসায়নের অবদান রয়েছে, সেটা হচ্ছে ভালো হোক বা খারাপ হোক, রসায়ন কিন্তু আমাদের জীবনের সাথে একদম মিলেমিশে একাকার। তাহলে এরপর আমরা একটু যাই, দেখা যায় যেটা বললাম যে পানিতে মিশলে পানি দূষণ হবে, এটারই একটা কি বলা যায়, যে এই যে পানিতে মিশছে, আমরা কিন্তু পরবর্তীতে আমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানি। কি হয় অ্যাসিড বৃষ্টিতে, এই যে বৃষ্টির পানি, তার সাথে কি হয়, কিছু অ্যাসিড, এই যে গ্যাস, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড মিশে কি হয়, অ্যাসিড বৃষ্টিটা হয়। এটা কিন্তু অবশ্যই খারাপ। দেখা যায় বিভিন্ন ধরনের যে আমাদের শিল্পার্য থাকে, বিভিন্ন ধরনের ভাস্কর্য থাকে, ভালো ভালো বিল্ডিং থাকে, সব কিছু কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পানিতে যদি পড়ে, কোনো জলাশয়, পুকুরে অ্যাসিড পানি পড়ে, তখন কি হবে, সেটা পিএইচের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, সেখানকার উদ্ভিদ এবং মাছ আরও কিছু কি হয়ে যায়, পরিবেশটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম অ্যাসিড বৃষ্টি নিয়ে এবং জানলাম যে পানিকেও দূষিত করা হচ্ছে। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু জানলাম ক্ষতিকর দিকগুলো। আচ্ছা, তাহলে আমরা এরপর আসি একদম শেষে, যে এখানে কিন্তু একদম বলা আছে বইয়ে যে আমরা একই সাথে কি পাচ্ছি, প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসগুলো পাচ্ছি এবং সাথে যে পরিবেশের কিছু ক্ষতি সাধনও হচ্ছে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে জানাটা, এটা কিন্তু সহজ না। এটা জানলাম কিভাবে, অবশ্যই রসায়ন অধ্যয়ন এবং কি গবেষণার কল্যাণেই জানা গিয়েছে এই জিনিসটা। এই জন্যই বলা হয় যে রসায়ন অধ্যয়ন এবং গবেষণাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমাদেরও উচিত এগুলো বিষয়ে অনুধাবন করতে পারা। তাহলে আজকে আমরা কি জানলাম, আজকে আমরা জানলাম এই যে রসায়ন পাঠ, এটা কিভাবে আমাদের জীবনের সাথে জড়িত। তাহলে আশা করি সবাই বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।